আপনারা দেখছেন জেলা বার্তা, আপনাদের সঙ্গে আমি শান্তিপ্রিয়া। লোকপুর থানার পুলিশ 20 লিটার অবৈধ চোলাই মদসহ স্থানীয় থানার ভাদুলিয়া গ্রামের কাজল বাউরি নামে এক ব্যক্তিকে আটক করে। জানা যায়, শুক্রবার রাত 10:30 নাগাদ লোকপুর পুরাতন থানার সামনে দিয়ে এক ব্যক্তি জ্যারিকেন নিয়ে হাঁটার সময় মোবাইল ভ্যানে ডিউটিরত পুলিশের সন্দেহ হওয়ায় তাকে আটক করে। দেখতে পান যে জ্যারিকেন ভর্তি 20 লিটার চোলাই মদ, যা স্থানীয় এলাকায় বিক্রি বা পাচারের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল বলে পুলিশ জিজ্ঞাসা করে জানতে পারেন। উল্লেখ্য, বীরভূম সীমান্তবর্তী ঝাড়খণ্ড রাজ্যের বিভিন্ন এলাকা দিয়ে বীরভূমের লোকপুর, রাজনগর সহ অন্যান্য থানার বিভিন্ন গ্রামে গ্রামে অবৈধভাবে চোলায় মদের বিক্রি দৈনন্দিন বেড়ে চলেছে। সেরূপ ঘটনার কথা সামনে আসতেই লোকপুর থানার ওসি পার্থ কুমার ঘোষ অন্যান্য পুলিশ আধিকারিকদের দিয়ে চোলাই মদ বন্ধে তৎপর হয়ে ওঠেন। সেই হিসেব শুক্রবার রাতে মোবাইল ভ্যানে ডিউটিরত অবস্থায় লোকপুর থানার এসআই সত্যেন্দ্রনাথ সাহার নজরে আসতেই তাকে 20 লিটার অবৈধ চোলাই মদ সহ আটক করে থানায় নিয়ে আসে। শনিবার ধৃতকে দুবরাজপুর আদালতে পাঠানো হয় বলে পুলিশ সূত্রের খবর। কাজী আমিরুল ইসলামের রিপোর্ট। পুলিশের উদ্যোগে চুরি হয়ে যাওয়া মোবাইল ফেরত পেলেন। ইলামবাজার থানা ও বোলপুর সাব ডিভিশন পুলিশের উদ্যোগে প্রায় 20 জনের চুরি হয়ে যাওয়া মোবাইল উদ্ধার করে আসল মালিকের হাতে কাগজপত্র চেক করে তুলে দিলেন বোলপুরের অতিরিক্ত পুলিশ সুপার। এছাড়া এদিন ঘোষণা করা হয়, মোবাইল হারিয়ে গেলে থানায় আসার আগে মোবাইলটি যেন লক করা হয়, যাতে কোনো খারাপ কাজে ওই হারিয়ে যাওয়া মোবাইলটি ব্যবহৃত না হয়। তার জন্য CEIRN এই সাইটে গিয়ে মোবাইলটি লক করে দেওয়া যাবে। এই সাইটটি টেলিকম ডিপার্টমেন্টে ও এটি একটি গভর্নমেন্টের ওয়েবসাইট। এই ওয়েবসাইটটা যাতে সবার কাছে পৌঁছে যায়, তার জন্য এই সাংবাদিক বৈঠক করেন বোলপুরের অতিরিক্ত পুলিশ সুপার রানা মুখোপাধ্যায় সহ অন্যান্য পুলিশ আধিকারিক উপস্থিত ছিলেন। এই সাইটে দেখবেন হারিয়ে যাওয়া মোবাইলের জন্য একটি জায়গা আছে, যেখানে হারিয়ে যাওয়া মোবাইলের IMEI নাম্বার দিয়ে এবং সেই মলের নাম্বার দিয়ে মোবাইলটিকে এখানে লক করা যায়, যাতে এই গভর্নমেন্টের একটা সাইটের মাধ্যমে এটা আটকানো যায়। CEIR.gov.in এটা সমস্ত মোবাইল যারা ইউজ করেন তারা জানলে তাদের পক্ষে সুবিধা হয়। এই জন্যই আজকের এই সাংবাদিক সম্মেলন। এই লস্ট মোবাইলের মধ্যে আমরা যদি ভেতরে ঢুকবো তখন আমরা দেখব যে আমরা এখানে দেখানো হবে যে কতগুলো মোবাইল দেখুন এনারা ব্লক করেছেন জানানোর পরে, এবং কতগুলো মোবাইল ক্র্যাক করেছেন। আমাদের সমস্ত যারা মোবাইল ইউজ করেন তারা এই সাইটটি সবাই আপনাদের মাধ্যমে জানলে আমরা পুরো গ্যাংটিকেই আস্তে আস্তে ধরছি এবং বেশ কিছু লোকের মধ্যে ধরতে পেরেছি। থ্যাংক ইউ। ছড়িয়ে রাখবো। কাজী আমিরুল ইসলামের রিপোর্ট। বোলপুর ইটভাটায় ভয়াবহ ডাকাতি। বোলপুর শান্তিনিকেতন থানার রূপপুর পঞ্চায়েত ইসলামপুর অন্তর্গত ভয়াবহ ডাকাতি। রাত্রি 12:55 নাগাদ একদল দুষ্কৃতী বন্ধু ইটভাটার ডাকাতির উদ্দেশ্যে আসে এবং ইটভাটার ম্যানেজার অনুপ কুমার বৈরাগ্য বেধড়ক মারধর করে টাকা পয়সা কাগজপত্র সর্বস্ব লুটপাট করে ডাকাতের দল পালিয়ে যায়। ম্যানেজারের হাত পা বেঁধে ফেলে রেখে চলে যায়। ভোরের দিকে যখন ইটভাটার লোকজন আসে তখন দেখতে পায় অনুপ কুমার বৈরাগ্য হাত পা বাঁধায় অবস্থায় পড়ে আছে। তড়িঘড়ি তাকে উদ্ধার করা হয়। তারপর বন্ধু ইট ভাটার মালিক খবর দেওয়া হয় এবং মালিক আসেন। এরপর ম্যানেজারকে শান্তিনিকেতন থানায় নিয়ে এসে অভিযোগ দায়ের করা হয়। এই বিষয়ে শান্তিনিকেতন থানার পুলিশ তদন্ত করছেন। আমরা তো বাড়িতে ছিলাম, আমরা কালকেই সকালে বাড়ি গেছি। ও একাই ছিল, তা আমাদেরকে ভোরবেলায় ফোন করে অন্যজনের নাম্বার থেকে। হঠাৎ ফোন শুনে আমরা ভয় খেয়ে যাই। ওকে মোটামুটি রাত্রি 12:40-45 নাগাদ প্রথমে আমাদের যে ভাটার মেন কানেকশন আছে, কানেকশনটা ওরা এসে কেটে দেয়। এবার কাল গরম ছিল, কানেকশন কেটে দেওয়ার পর 1 ঘন্টা ধরে ওরা বসেছিল। এবার ও গরম করেছে, তখন যে রাত 12টা-1টা বাজে গরম করেছে, বাথরুম করে আসি, সেই অবস্থায় দরজাটা খোলা মাত্রই ওকে 4-5 জন মিলে অ্যাটাক করে। নিয়ে নিচ্ছে একটি ছোট্ট বিরতি, ফিরে আসছি বিরতির পর। সঙ্গে থাকুন ভয়ের সঙ্গে নির্ভয়ে।
সিউড়িতে অত্যাধুনিক চিকিৎসা পরিষেবা নিয়ে এলো সৃজন পলিক্লিনিক। ওষুধের দোকান সহ অত্যাধুনিক মানের প্যাথোল্যাব, কম্পিউটার তথা অত্যাধুনিক মেশিনে রক্ত, মল, মূত্র ও থাইরয়েড পরীক্ষার সঙ্গে এখানে রয়েছে বিশিষ্ট চিকিৎসকদের বসার চেম্বার। রোগীদের স্বাচ্ছন্দ্যের কথা ভেবে সম্পূর্ণরূপে এসি নিয়ন্ত্রিত সৃজন পলিক্লিনিকে রয়েছে বসার সুবন্দোবস্ত, বিশুদ্ধ পানীয় জল ও টয়লেটের ব্যবস্থা। এখানে বসছেন সিউড়ি সদর হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসক সহ অন্যান্য শহর ও হাসপাতালের বিশিষ্ট চিকিৎসকরা। সৃজন পলিক্লিনিক ও প্যাথোল্যাব, সিউড়ি, বীরভূম। সিউড়ি সদর হাসপাতালের পাশে ফাঁড়ি ঘরের উল্টো দিকে। মোবাইল নাম্বার 8373071019, 9474437713, 9434326822। ফিরে এলাম বিরতির পর। প্রায় 5 ঘন্টা পর শীতের মোড়ে উঠল অবরোধ। আরজিকর হাসপাতালের ঘটনার বিটি রোডের রাস্তার উপরে ছবি এঁকে প্রতিবাদ করে রবীন্দ্র ভারতীর পড়ুয়া ও প্রাক্তনীরা। পুলিশ পারমিশন নিয়ে তাদের এই কর্মসূচি ছিল রাত 11টা থেকে ভোর 4টে পর্যন্ত। পড়ুয়াদের বক্তব্য, রাত 3:10-15 নাগাদ পুলিশের পক্ষ থেকে তাদের জিজ্ঞাসা করা হয় আর কতক্ষণ বাকি। তখন তারা বলেন যে তাদের রং শেষ হয়েছে, আর একটু বাকি, আমরা বেরিয়ে যাচ্ছি। তাদের কর্মসূচি চলাকালীন হঠাৎ একজন বাইক রাইডার, যার বাইকের সামনে পুলিশ লেখা, সে ব্যারিকেড করার রাস্তা দিয়ে ঢুকে ব্যারিকেডে ধাক্কা মেরে দেয়। মারলো কিন্তু পুলিশ দেখতে পেল না সেটা, এবং আমরা যখন ঝামেলা করলাম সেই টেস্টেরও ভিডিও আমাদের কাছে আছে। রেডি হোক, রেডি হোক। আমরা একদম পুলিশ ইন্টিমেশন দিয়ে গতকাল রাত 11টা থেকে ভোর 4টে আমাদের টাইমিং করা ছিল। আমরা এখানে রবীন্দ্র ভারতী ইউনিভার্সিটির কল ছিল, সারা রাস্তাটা জুড়ে আমরা আঁকা লেখা আরজিকরের প্রতিবাদে যা যা হচ্ছে গান করে জমায়েত করছি। সেটা শেষও হয়ে এসেছিল। 4টের সময় আমাদের কল ছিল, 3:10-15 থেকে ওনারা আমাদের বলেন যে আর কতক্ষণ। আমরা তখন বলি আমাদের রঙও শেষ হয়ে এসছে, আর একটুখানি বাকি, আমরা করে বেরিয়ে যাচ্ছি। 8 কোটি টাকা খরচ করে তারাপীঠের নদীর ধারে সন্ধ্যা আরতির আয়োজন। রাত পোহালি রবিবার ভাদ্র মাসের কৌশিক অমাবস্যা, আর তার আগেই বড় চমক থাকছে তারাপীঠে আগত পর্যটকদের জন্য। বীরভূমের জেলা শাসক বিধান রায় নিজে জানিয়েছেন, দ্বারকা নদীর পাশে প্রত্যেক দিন হবে সন্ধ্যা আরতি। তারাপীঠ রামপুরহাট উন্নয়ন পরিষদের অফিসে এই নিয়ে দীর্ঘক্ষণ বৈঠক হয় প্রশাসনিক কর্তাদের। পুণ্যার্থীদের মতে এই আরতির মধ্যে দিয়ে তারাপীঠের মতো পর্যটন কেন্দ্র নতুন পালকের সংযোজন হবে এটি। এই আরতি শুরু হলে তারাপীঠ এই পর্যটকদের সংখ্যা আরও কয়েক গুণ বৃদ্ধি পেতে পারে। মূলত তারাপীঠে আগত পর্যটকরা মন্দির, আটলা মোড় এবং বীরচন্দ্রপুর ছাড়া দেখার মতো তেমন কোনো জায়গা পেতেন না এতদিন। ফলে এই 3টি জায়গা ঘুরে বেড়ানোর পরই হোটেল বন্দী হয়ে থাকতে হতো পর্যটকদের চাহিদা মেটাতে দ্বারকা নদীর পশ্চিম দিকে প্রায় 8 কোটি টাকা খরচা করে সাজিয়ে তোলা হয়েছে নদীর পাড়। টাইলস দিয়ে রাস্তা ছাড়াও নিরিবিলি পরিবেশে বসার জন্য ব্যবস্থা করা হয়েছে। সেইখানে বসে মন্দির, শ্মশান দেখার পরেও সুন্দর পরিবেশ চাক্ষুষ করা যায়। রং বেরঙের ফুলের গাছ লাগানো হয়েছে। দ্বারকার পাড়ের এই সৌন্দর্য পর্যটকদের কাছে আকর্ষণীয় হয়ে উঠেছে। এবার সেই পাড়ের আরতির প্রস্তাব দিয়েছেন জেলা শাসক। সেই মতো বাস্তব রূপ দিতে তৎপরতা শুরু করেছে TRDA। বারাণসীর মতো দ্বারকা বক্ষে বোটে করে আরতি দর্শন করতে পারবেন পুণ্যার্থীরা। সন্ধ্যায় দেবীর আরতির সঙ্গে পঞ্চপ্রদীপ হাতে তারাপীঠের সেবায়িতরা এখানে আরতি করবেন। বছরে 365 দিন বারাণসীতে গঙ্গা আরতির প্রয়োজন হয়ে থাকে। পর্যটক আকর্ষণ বাড়াতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে রাজ্যেও শুরু হয়েছে গঙ্গা আরতি।
এবার রাজ্যের অন্যতম পর্যটন কেন্দ্র তারাপীঠে এই সন্ধ্যা আরতির প্রস্তাব দিয়েছেন প্রশাসন। তারাপীঠ মন্দির কমিটির সভাপতি তারামাই মুখোপাধ্যায় জানান, ইতিমধ্যেই কাজ শুরু হয়ে গিয়েছে। শ্মশানের পাড়ে রেলিং দিয়ে বেঁধে দেওয়া হয়েছে, যাতে সেখান থেকে পর্যটকরা সামনের পার্কে সন্ধ্যা আরতি দেখার সুযোগ পান। শ্মশানের পাশে যেহেতু দ্বারকা নদী, তাই পর্যটকরা যাতে কোনো সমস্যার সম্মুখীন না হন সেই কথা মাথায় রেখেই পাড় বেঁধে দেওয়ার কাজ চলছে। বছরে 365 দিন কৌশিকী অমাবস্যা থেকে এই সন্ধ্যা আরতি করা হবে। বলছি, দ্বারকা নদীর পাশে সন্ধ্যা আরতি করার পরিকল্পনা নিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, সেটা এখন কি পরিস্থিতি রয়েছে? সেটা এখন বর্তমানে যাতে আমাদের এই কৌশিক অমাবস্যা থেকেই দ্বারকা নদী, কারণ আমরা দ্বারকা নদী জানি এখানে উত্তর বাহিনী নদী, গঙ্গা সমান, হ্যাঁ, তাই দ্বারকা নদীতে যে সন্ধ্যা আরতি পরিকল্পনা নেওয়া হয়েছে তার যে প্রাথমিক পর্যায়ে যে কাজগুলো সেগুলো শুরু হয়েছে মহাশ্মশানে টিআরডির উদ্যোগে। কারণ এটা মাননীয় মুখ্যমন্ত্রীর একটা স্বপ্ন ছিল যে তাড়াতাড়ি সন্ধ্যা আরতি হোক, এবং সেই উদ্যোগকে মানে কাজে সফল করতে আমাদের মাননীয় জেলা শাসক থেকে শুরু করে টিআরডির ভাইস চেয়ারম্যান সুকুমার মুখার্জি, এসডিও সাহেব, চেয়ারম্যান সাহেব সবার উদ্যোগে সেই কাজ শুরু হয়েছে, এবং হয়তো সেটা এবার বাস্তবে পরিণত হতে চলেছে এই সামনে কৌশিক অমাবস্যা থেকে, যে দ্বারকা নদীর পাড়ে আরতি হবে। কারণ সামনেই মহাশ্মশান, তারপরে মন্দির। সেই বাংলার মুখ্যমন্ত্রী মিথ্যেবাদী, নির্যাতিতার বাড়ি থেকে বেরিয়ে বেফাঁস মন্তব্য প্রদেশ কংগ্রেস সভাপতির। আজ সকাল সকাল আরজিকর মেডিকেল কলেজ এবং হাসপাতালে তরুণী চিকিৎসকের নৃশংস ধর্ষণ হয়ে খুন করার ঘটনার পর 22 দিনের মাথায় নির্যাতিতার বাড়িতে এলেন প্রদেশ কংগ্রেসের সভাপতি অধীর রঞ্জন। সকাল 11:30 নাগাদ পানিহাটিতে নির্যাতিতার বাড়িতে দলীয় কয়েকজন কর্মীদের নিয়ে দেখা করতে যান। সাথে ছিলেন উত্তর 24 পরগনা জেলা কংগ্রেস সভাপতি তাপস মজুমদার সহ বেশ কয়েকজন কংগ্রেসের প্রতিনিধি দল। প্রায় ঘণ্টাখানেক নির্যাতিতার মা বাবার সাথে কথা বলার পর বাড়ি থেকে বেরিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, এই বাংলার মুখ্যমন্ত্রী একজন মিথ্যেবাদী, গোটা বিচার ব্যবস্থাকে নিয়ে নাটক বলে মন্তব্য করেন তিনি। বিল আনার কথা বলে বাংলার মানুষের কাছে ধোঁকা দেওয়ার আরও একটি নতুন করে অস্ত্র পেয়ে গেল মুখ্যমন্ত্রী। বাংলার রাজনীতিতে হিন্দু মুসলমান নিয়ে বিভাজন তৈরি করতে চাইছেন মুখ্যমন্ত্রী, তাই বাংলাদেশের প্রসঙ্গ তিনি টেনে আনছেন। সাংবাদিকদের প্রতিটি প্রশ্নের জবাবে বারবার রাজ্যের মুখ্যমন্ত্রীকে কটাক্ষ করে কড়া ভাষায় জবাব দেন প্রদেশ কংগ্রেসের সভাপতি অধীর রঞ্জন চৌধুরী। সঞ্জয় এই ধনঞ্জয় তার ফাঁসি হয়েছে, ভারতবর্ষে বহু জায়গায় ফাঁসি হয়েছে। ফাঁসির জন্য নতুন করে 10 দিনের মধ্যে বিল আনার দরকার। হঠাৎ করে মুখ্যমন্ত্রী এই জন্য চেগে উঠল বাংলার মানুষের কাছে আরেকটা ধোঁকা দেওয়ার অস্ত্র পেয়ে গেল। দেখো আমি কত কড়া, আমি ফাঁসির বিল আনছি, পার্লামেন্টে দেখো আপনার ফাঁসির বিল পাস না, আমার তো কিছু করার নেই। প্রশ্ন হচ্ছে যা ভারতবর্ষে যে আইন ব্যবস্থা আছে তাতে ফাঁসির ব্যবস্থা খুব ভালোভাবে দেওয়া আছে, কিন্তু কথা যে ফাঁসি দিতে গেলে আপনাদের প্রমাণ দরকার। দিদি সে প্রমাণটা দেবে না, কিন্তু ফাঁসির আওয়াজ দিবে। মনে করুন একটা মুরগির ডিম হওয়ার আগে তার মুরগি দরকার, তবে তো ডিম হবে। দিদি বলছে না, আমার কিছু দরকার নাই, আমি এমনি ডিম পাড়ি। আজকে জেলা বার্তা এই পর্যন্তই। নমস্কার।